আজকে তোমাদের এক জীবনবিজ্ঞানের নতুন একটা চ্যাপ্টার কোষ নিয়ে আমরা একটু আলোচনা করব। কোষ খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ঠিক আছে। জীবনবিজ্ঞানে যদি কম্পিটিশন পরীক্ষায় কোশ্চেন আসে, সেখানে কোষের নিয়ে কোশ্চেন কিন্তু মাস্ট আসবেই পরীক্ষায়। তাই এই চ্যাপ্টারটাকে খুব আমরা ভালোভাবে রপ্ত করার চেষ্টা করি। খুব ইম্পর্টেন্ট কিছু কিছু তথ্য আমি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। তোমরা খুব মন দিয়ে শোনো সেগুলো, আর পরীক্ষায় পড়লে সেগুলো খুব ভালোভাবে করে আসবে। আজকে জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কোষ তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। কোষ তত্ত্ব, কোষ তত্ত্বে কোষ কাকে বলে, আমাদের জীবদেহ দেখতে গেলে কি নিয়ে গঠিত। যদি বলি আমি কোনো মানুষের শরীর কি কি দিয়ে গঠিত, হাত, পা, মাথা, ঠিক আছে, এসব নিয়ে গঠিত। কিন্তু মানুষের শরীরের ভিতরে ছোট ছোট অংশগুলি কি বিভিন্ন ছোট ছোট কোষ দিয়ে গঠিত। মানুষের শরীর, মানব শরীর বিভিন্ন ছোট ছোট কোষ দিয়ে গঠিত। এবার যদি আমরা দেখি যে কোনো একটা বিল্ডিং যদি আমরা মনে করি, তো বিল্ডিং আমরা কি দিয়ে দেখতে পাবো, একটা খুব বড় বিল্ডিং আছে, তার ভিতরে কিছু ছোট ছোট রুম আছে, কিন্তু রুমগুলো কি নিয়ে গঠিত, ছোট ছোট ইটের গাঁথনি ফার্স্টে দেওয়া হয়েছিল, তাই তো। ফার্স্ট ছোট ছোট ইট সাজিয়ে যদি ঘর তৈরি করি, ঘর তৈরি করলে ফার্স্টে আমরা ইট লাগে, তাই তো। ইট সাজাই, ইট সাজানোর পরে কি হয়, ইট দিয়ে দেওয়াল হয়, দেওয়াল থেকে কি হয়, দেওয়াল থেকে হয় রুম বা ঘর হয়, তাই তো। ঘর হয়, ঘর থেকে কি হয়, একটা পুরো বিল্ডিং হয় বা বাড়ি লেগে দিলাম, ঘর থেকে কি হলো, বাড়ি হলো। তাহলে সেই রকম আমাদের মানব শরীরে ছোট ছোট কোষ নিয়ে গঠিত। তাহলে আমাদের ফার্স্টে মানব শরীর কি নিয়ে গঠিত, কোষ দ্বারা গঠিত। কয়েকটা কোষ মিলে কি হয়, কয়েকটা কোষ মিলে হয় কলা, কয়েকটা কোষ মিলে কি হয়, কলা হয়। কয়েকটা কলা মিলে কি হয়, কয়েকটা কলা মিলে হয় অঙ্গ, কয়েকটা কলা মিলে কি হয়, অঙ্গ। কয়েকটা অঙ্গ মিলে কি হয়, কয়েকটা অঙ্গ মিলে হয় তন্ত্র, তন্ত্র। কয়েকটা তন্ত্র মিলে কি হয়, শরীর, ফুল বডি হয়। ধরো আমরা মানব শরীরের মধ্যে পৌষ্টিকতন্ত্র একটা তন্ত্র, ঠিক আছে। তো পৌষ্টিকতন্ত্র কি নিয়ে গঠিত, আমাদের যখন খাবার খায়, পুরো দাঁত থেকে শুরু করে দাঁত থেকে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত সব নিয়ে পৌষ্টিকতন্ত্রটা গঠিত। তাহলে ওই যে পাকস্থলী বলো, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, এগুলো কি হবে, সব অঙ্গ। তারপরে ওইগুলো আবার কলা নিয়ে গঠিত, কলার মধ্যে ভাজক কলা আছে, সম্বহন কলা আছে, ঠিক আছে, তাহলে কলা আছে। সেই কলাগুলো আবার কি নিয়ে গঠিত, কোষ নিয়ে গঠিত। তাহলে এই কোষ কোষ প্রথম কে আবিষ্কার করেছিল, কোষ প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেছিল। তো তিনি যখন কোষ আবিষ্কার করেছিলেন, তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন সেই কোষটা ছিল মৃত কোষ। তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন সেই কোষটা ছিল মৃত কোষ। প্রথম সজীব কোষ কে আবিষ্কার করেছিলেন, লিউয়েন হক। লিউয়েন হক প্রথম কে আবিষ্কার করেছিলেন, সজীব কোষ। তাহলে একটা কোষ, এই কোষের বাইরে একটা পর্দা থাকে, বাইরের পর্দাটা এটা কোষ, পানি কোষ হতে পারে, উদ্ভিদ কোষ হতে পারে। পানি কোষের বাইরের পর্দার নাম কি, কোষ পর্দা। বাইরের পর্দাটার নাম কি, কোষ পর্দা। উদ্ভিদ কোষে এই কোষ পর্দার বাইরে আরেকটা পর্দা থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই কোষ পর্দার বাইরে আরেকটা পর্দা থাকে, এটার নাম কি, কোষ প্রাচীর। এটার নাম কোষ প্রাচীর। প্রাণীদের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর থাকে না, প্রাণীদের কোষগুলোর ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না, উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, সেলুলোজ। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, সেলুলোজ। আবার কোষ পর্দা উদ্ভিদ এবং প্রাণীর উভয় শরীরে থাকে, উভয় কোষের বর্তমান কোষ পর্দা। এই কোষ পর্দার প্রধান উপাদান কি, প্রোটিন, লিপিড। প্রোটিন, লিপিড, প্রোটিন, পিএলপি মডেল, ঠিক আছে। প্রোটিন, লিপিড, প্রোটিন নিয়ে গঠিত হয় কোষ পর্দা, ঠিক আছে। তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, সেলুলোজ। আর কোষ পর্দার প্রধান উপাদানের নাম কি, প্রোটিন, লিপিড, ঠিক আছে। তো এগুলো দেখো একটা কোষের বাইরে অবস্থান করছে, তাই তো। একটা কোষের বাইরে অবস্থান করছে, তো বাইরে যদি অবস্থান করে তাহলে এর কাজটা কি হওয়া উচিত, এর কাজটা হওয়া উচিত হচ্ছে বাইরের আঘাত থেকে বা বাইরের কোনো জিনিস থেকে এটাকে রক্ষা করা। কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে
ভিতরে নিউক্লিয়াস আছে, ধরো মাইটোকন্ড্রিয়া আছে, গোলগি বডি আছে, সেইগুলাই কি করবে, রক্ষা করবে। রক্ষা করে এই কোষ প্রাচীর বা কোষ পর্দা করবে। এছাড়া কি হবে, এই কোষে কোষে যখন খাদ্য বা অক্সিজেন এগুলো যখন পরিবহন হবে, তখন কোনো জিনিসকে ঢুকতে বা বেরোতে বাধা দিতে সাহায্য করবে। কোনো জিনিসকে যদি কোষে প্রবেশ করতে হয়, খাদ্য কোনো কোষে কোষে প্রবেশ করবে, কিসের মাধ্যমে প্রবেশ করবে, এই কোষ পর্দা কোষ প্রাচীরের মাধ্যমে প্রবেশ করবে। তাহলে কোষ প্রাচীর কোষ পর্দার কাজ কি হবে, এক হচ্ছে সুরক্ষা প্রদান, আর দুই হচ্ছে খাদ্য, কোনো জিনিসকে খাদ্য বা অক্সিজেন এগুলোকে কোনো জিনিসকে নিতে কোষে কোষে নিতে সাহায্য করা, তাই তো। এবার এই কোষ প্রাচীর কোষ প্রাচীর বা কোষ পর্দা, এই কোষ পর্দার ভিতরের যে তরল দানাদার অংশ থাকে, যার মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণু নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি এগুলো সব বেঁচে থাকে, সেই দানাদার বা জলীয় অংশটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। সেই জলীয় অংশটার নাম কি, সাইটোপ্লাজম। এই কোষের মানে শর্টকাট টার্ম হচ্ছে সাইটো, কোষের শর্টকাট টার্ম সাইটো। কোষ বিদ্যা যে বিদ্যার অন্তর্গত সেটা হচ্ছে সাইটোলজি। কোষ বিদ্যা কি বিদ্যার অন্তর্গত, সাইটোলজি। তাহলে এই যে এর ভিতরে যে তরল অংশ দানাদার অংশটা, যেটা কি বলা হয়, সাইটোপ্লাজম। তাই কি বলা হচ্ছে, সাইটোপ্লাজম। এবার এই সাইটোপ্লাজমের মধ্যে থাকে নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াস প্রথম রবার্ট ব্রাউন আবিষ্কার করেছিল। নিউক্লিয়াসকে প্রথম আবিষ্কার করেছিল রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস আবিষ্কার করেছিল প্রথম রবার্ট ব্রাউন। এই নিউক্লিয়াসের বাইরে আরেকটা পর্দা থাকে, দুটো একক পর্দা নিয়ে গঠিত। বাইরের পর্দাকে বহিঃপর্দা বলে, ভিতরের পর্দাকে কি বলা হয়, অন্তঃপর্দা। নিউক্লিয়াসের বাইরের পর্দা কি বলা হয়, বহিঃপর্দা, ভিতরের পর্দাকে বলা হয় অন্তঃপর্দা। আর এই দুটো একত্র হলে নিউক্লিয় পর্দা। তাহলে এই অংশটা নিউক্লিয় পর্দা। তাহলে নিউক্লিয় পর্দার কাজ কি হবে, নিউক্লিয় পর্দার কাজ হবে যেমন কোষের মধ্যে কোষ পর্দার কাজ ছিল, সেরকম নিউক্লিয় পর্দারও কাজ হবে, বাইরের আঘাত থেকে রক্ষা করা কোষের নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলোকে। এছাড়া কি হবে, কোনো জিনিসকে কোষের অভ্যন্তরে প্রবেশ করতে সাহায্য করা। এছাড়া কি কি অংশ থাকে, আরেকটা অংশ থাকে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিওলাস থাকে, বড় একটা অংশ থাকে নিউক্লিওলাস। এছাড়া সুতোর মতো অংশ থাকে, অনেক অংশ থাকে, ঠিক আছে। এগুলোকে কি বলে, নিউক্লিয় জালিকা। এগুলোকে বলে নিউক্লিয় জালিকা। নিউক্লিয় জালিকা, আর এটাকে বলে নিউক্লিওলাস। আর যে তরলটার মধ্যে ভেসে থাকে, এটা যে তরলটার মধ্যে ভিতরে যে তরলটা থাকবে সেটাকে বলে নিউক্লিওপ্লাজম। কি বলে সেটাকে, নিউক্লিওপ্লাজম। তাহলে আদর্শ নিউক্লিয়াসের কটা অংশ থাকে, চারটা অংশ থাকে। কি কি, একের নিউক্লিয় পর্দা, যেটা বাইরে পর্দা ঘিরে থাকে সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা। ভিতরে যে বড় মতো অংশ থাকে সেটা হচ্ছে নিউক্লিওলাস। তারপরে যে সুতার মতো অংশ থাকে সেগুলো হচ্ছে নিউক্লিয় জালিকা। আর যে তরল অংশটা থাকে সেটাকে কি বলা হয়, নিউক্লিওপ্লাজম। ঠিক আছে, প্লাজম মানে হচ্ছে তরল। যেমন কোষের ভিতরে মানে কোষের একটা ভিতরে যে তরল অংশ থাকে তাকে কি বলা হচ্ছে, সাইটোপ্লাজম। তেমনি নিউক্লিয়াসের ভিতরে যে তরল অংশ থাকে সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে কোষের যে সাইটোপ্লাজমের কাজ ছিল, কোষের ধরো একটা জায়গায় তরলের মধ্যে কোনো জিনিসগুলো থাকে, তাহলে সেটা কি হয়, সেই গঠনটা পরিপূর্ণ করে, গঠন পরিপূর্ণ করা মানে কি, কোষের নির্দিষ্ট গঠনটা বজায় রাখতে সাহায্য করে। তাহলে নিউক্লিয়াসের গঠনটা বজায় রাখতে সাহায্য করবে এই নিউক্লিওপ্লাজম। আর এই নিউক্লিয় জালিকা থেকে আস্তে আস্তে ক্রোমাটিন সূত্র গঠিত হয়, তারপরে ক্রোমোজোমের সৃষ্টি হয়। তাই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, আরএনএ। তাহলে এইগুলো সব নিউক্লিয় জালিকা থেকে সৃষ্টি হয়। নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিল, রবার্ট ব্রাউন আবিষ্কার করেছিল। ঠিক আছে, এবার আছে মাইটোকন্ড্রিয়াকে আবার কোষের শক্তিঘর বলে। আর নিউক্লিয়াসের বাইরের পর্দাকে বলা হয় বহিঃপর্দা, ভিতরের পর্দাকে বলা হয় অন্তঃপর্দা। মাইটোকন্ড্রিয়ারও দুটো পর্দা থাকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা থাকে। বাইরের পর্দাকে বলা হয় বহিঃপর্দা, মানে এটার নাম হচ্ছে বহিঃপর্দা। আর ভেতরের পর্দাকে কি বলা হবে, অন্তঃপর্দা। এই অন্তঃপর্দাটা মাঝে মাঝে খাঁজ হয়ে আঙ্গুলের মধ্যে প্রবর্ধক সৃষ্টি করে।
আঙুলের মতো পর্দা সৃষ্টি করে, এগুলোকে বলে ক্রিস্টি। তাহলে এর বাইরের পর্দাকে কি বললাম? বহিঃপর্দা। আর যে ভিতরের পর্দা থাকে সেটার নাম হচ্ছে অন্তঃপর্দা। মাঝখানে যে স্থানটা সেটাকে বলে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস, পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। আর এইগুলোকে কি বললাম? ক্রিস্টি। এগুলোকে কি বললাম? ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে কিছু সূক্ষ্ম টেনিস আকারের মতন দেখতে, বল টেনিস র্যাকেট সদৃশ্য দেখতে একটা রকম গঠন পাওয়া যায়। এগুলোর নাম কি? অক্সিজম বা F1 দানা। ঠিক আছে, এগুলোর নাম কি? অক্সিজম বা F1 দানা। আর এর মধ্যে তরমুজ থাকে। তাহলে এই মাইটোকন্ড্রিয়ার কাজ কি? মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর নামে পরিচিত। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিঘর নামে পরিচিত। নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক নামে পরিচিত। মানে কোন কোষ কি কাজ করবে, কি এইসবকে নিয়ন্ত্রণ করে নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে। আর মাইটোকন্ড্রিয়া কি করে? কোষের শক্তিঘর। মানে আমাদের যে আমরা কাজ করি তার জন্য যে শক্তি উৎপন্ন হয় সেটা মাইটোকন্ড্রিয়ায় উৎপন্ন হয়। মাইটোকন্ড্রিয়া 38 অণু এটিপি মিলে কি করে? এক অণু গ্লুকোজ তৈরি করে। মাইটোকন্ড্রিয়ায় ক্রেবস চক্রের সাহায্যে 38 অণু এটিপি মিলে কি হয়? এক অণু গ্লুকোজ তৈরি হয়। আর এই গ্লুকোজই আমাদের শক্তির উৎস মেইনলি। তারপর কি আছে? এছাড়াও আরো অনেক অন্যান্য পাওয়া যায়, যেমন হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা পাওয়া যায়। এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার কাজ কি? এটার প্রোটিন বা ফ্যাট সংশ্লেষ করে। কিভাবে? এন্ডোপ্লাজমিক জালিকা, এই এন্ডোপ্লাজমিক জালিকা এটা দু রকমের হয়। এন্ডোপ্লাজমিক জালিকা কত রকমের হয়? দু রকমের হয়। একটা আরইআর, একটা এসিআর। আরইআর এসিআর কি? আরইআর হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এসিআর হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আরইআর রাফ মানে হচ্ছে অমসৃণ, রাফ মানে কি? অমসৃণ। আর স্মুথ মানে কি? মসৃণ। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা আর মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। তো অমসৃণ কেন বলা হচ্ছে? কোনো এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে যদি দানাদার মতো অংশ থাকে, সেই অংশগুলো কি করে? প্রোটিন তৈরিতে সাহায্য করে। দানাদার মতো অংশ থাকে যে প্রোটিন তৈরিতে সাহায্য করে, তার বহিঃপ্রান্তটা কি হবে? অমসৃণ হবে। বহিঃপ্রান্তটা অমসৃণ হলে কি হবে? সেটাকে আমরা বলবো আরইআর। ঠিক আছে। আর যার বহিঃপ্রান্ত অমসৃণ হবে না, মানে কি? তার মধ্যে কোনো দানাদার অংশ থাকলো না, তাহলে সেটাকে ওই প্রোটিন সংশ্লেষ করতে পারবে কি? প্রোটিন সংশ্লেষ করতে পারবে না। তাহলে প্রোটিন সংশ্লেষ যদি না করতে পারে তাহলে কি? ওরা ফ্যাট সংশ্লেষ করে। ঠিক আছে, তাহলে সেটাকে বলা হবে এসিআর। তো এন্ডোপ্লাজমিক জালিকা দু রকমের পাওয়া যায়, আরইআর, এসিআর। আরইআর থেকে কি তৈরি হয়? আরইআর থেকে কি হয়? প্রোটিন তৈরি হয়। এসিআর থেকে কি হয়? ফ্যাট সংশ্লেষ হয়। এবার আছে কোষের বিভাজন সে সাহায্য করে সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম আবার পানি কোষে পাওয়া যায়, যা কি করে? কোষ বিভাজনে সাহায্য করে। সেন্ট্রোজোম থেকে বিভিন্ন কোষ বিভাজিত হয়, একটা কোষ থেকে আরেকটা কোষ, আরেকটা কোষ থেকে আরেকটা কোষ তৈরি হয় হেমাইটোসিস, মাইটোসিস, মিওসিস পদ্ধতিতে। তো সেন্ট্রোজোম আছে। তা এছাড়া কি ভ্যাকুয়াল দেখতে পাওয়া যায়। ভ্যাকুয়াল হচ্ছে উদ্ভিদ কোষ। ভ্যাকুয়াল মানে হচ্ছে যেগুলো জল সঞ্চয় করে রাখে। তো উদ্ভিদ কোষে ভ্যাকুয়াল গুলো বড় বড় দেখতে থাকে, আর পানি কোষে কি? ভ্যাকুয়াল গুলো ছোট ছোট থাকে। এছাড়া আমাদের পানি কোষে আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু পাওয়া যায়, লাইসোজোম। উৎসেচক থাকে, কিছু উৎসেচক থাকে, যে উৎসেচক গুলো কি করে? কোষটাকে নষ্ট করে দিতে সাহায্য করে। কোষটাকে নষ্ট করে দিতে সাহায্য করে। যদি কোনো কোষ অঙ্গাণু ঠিকঠাক কাজ না করে, মানে কোষ অঙ্গাণু বলতে কি? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক জালিকা, তখন কি হবে? এই লাইসোজোম কি করবে? সেইখানে উৎসেচক ছড়িয়ে নিজের উৎসেচকটা কি করবে? নিজের দেহ থেকে, নিজের অঙ্গাণু থেকে বের করে দেবে। তাহলে কি করবে? গোটা কোষটাই নষ্ট হয়ে যাবে। সেই কোষের বদলে আবার অন্য কোষ বিভাজনের মাধ্যমে অন্য কোষ তার জায়গা নিয়ে নেবে। তার জন্য এই যেহেতু নিজের কোষটাকে নিজেই মেরে দিচ্ছে, তার জন্য একে বলা হচ্ছে আত্মঘাতী ত্বরক। তেমনি উদ্ভিদ দেহে আর একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিড দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? প্লাস্টিড। তো প্লাস্টিড তিন রকমের হয় আমরা জানি। গাছের পাতার রং সবুজ কেন হয়? ক্লোরোপ্লাস্টের জন্য, তাই তো। প্লাস্টিড দেখতে পাওয়া যায় উদ্ভিদ কোষ অঙ্গাণুতে। এই প্লাস্টিড ক রকমের হয়? তিন রকমের হয়। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট,
একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর এটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি হয়, সবুজ রঙের দেখতে হয়, তাই তো। এটা গাছের পাতার রং সবুজ করতে সাহায্য করে। ক্রোমোপ্লাস্ট কি করে, এটা রঙিন বর্ণ করতে সাহায্য করে, মানে কি ফুল ফল ইত্যাদির বর্ণ গাছের কি হয়, রঙিন হয়। তাহলে এটা কি করে, সবুজ করতে সাহায্য করে। এটা কি করতে হয়, রঙিন করতে সাহায্য করে বা রঙিন কালারের হয়। আর হচ্ছে লিউকোপ্লাস্ট কি হয়, লিউকোপ্লাস্ট হচ্ছে সাদা, মানে এর বর্ণহীন, এর কোনো বর্ণ নেই, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে অনেক কোষ অঙ্গাণু আছে। আর একটা কোষ অঙ্গাণু কি, রাইবোজোম। রাইবোজোমও কিন্তু প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করে, ঠিক আছে। এই রাইবোজোম দু রকমের হতে পারে, এক 70S প্রকৃতির আর 80S প্রকৃতির। এস হচ্ছে ভেলবার্গের একক, ঠিক আছে, এস হচ্ছে ভেলবার্গ একক। তো 70S কাদের দেখতে পাওয়া যায়, ইউক্যারিওটিক কোষ। এই 70S কাদের দেখতে পাওয়া যায়, প্রোক্যারিওটিক কোষ, মানে যেগুলো অনুন্নত, ঠিক আছে। আর 80S কাদের দেখতে পাওয়া যায়, ইউক্যারিওটিক কোষ মানে যেগুলো উন্নত। তাহলে রাইবোজোম ক রকমের হয়, 70S 80S। 70S কাদের দেখতে পাওয়া যায়, প্রোক্যারিওটিক কোষ, অনুন্নত শ্রেণীর প্রাণীদের, ঠিক আছে, অনুন্নত এককোষী শ্রেণীর প্রাণীদের। আর 80S কাদের দেখতে পাওয়া যায়, ইউক্যারিওটিক কোষদের দেখতে পাওয়া যায়। আর রাইবোজোম হচ্ছে ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু বটে, ঠিক আছে। আমাদের মানব শরীরে ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু যে কাকে বলা হয়, রাইবোজোমকে বলা হয়। কিন্তু যাদের দেহে সিলিয়া ফ্লাজেলা আছে তাদের ক্ষেত্রে ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু কি, সিলিয়া ফ্লাজেলার মধ্যে সিলিয়া হচ্ছে ক্ষুদ্রতম, ঠিক আছে। আর তার জন্য যদি ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু কোষ সিলিয়া, আর মানব দেহের ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু রাইবোজোম। আর কোষের মধ্যে সবচেয়ে বড় কোষের নাম কি, সবচেয়ে বড় কোষ উট পাখির ডিম, সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। সবচেয়ে ছোট কোষ কোনটা, সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজম, সবচেয়ে ছোট কোষ মাইক্রোপ্লাজম। মানব দেহের সবচেয়ে বড় কোষ কি, মানব দেহের সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু। মানব দেহের সবচেয়ে বড় কোষ কি, ডিম্বাণু। মানব দেহের সবচেয়ে ছোট কোষ কি, শুক্রাণু। মানব দেহের সবচেয়ে ছোট কোষ শুক্রাণু। এছাড়া একটা দীর্ঘতম কোষ আছে, দীর্ঘতম কোষের নাম কি, নিউরন। দীর্ঘতম কোষের নাম কি, নিউরন। বৃহত্তম কোষের নাম কি বললাম, মানব দেহ ডিম্বাণু। ক্ষুদ্রতম কোষ শুক্রাণু। আর সবচেয়ে বড় কোষের নাম কি, মানব দেহ নয়, সব প্রাণীদের মধ্যে উট পাখির ডিম, উট পাখির ডিম। আর সবচেয়ে ছোট কোষ কোনটা, মাইক্রোপ্লাজম। এই কোষের আবার দু রকমের কোষ দেখতে পাওয়া যায়। কোষ কখন দেখতে পাওয়া যায়, দু রকম, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ ইউক্যারিওটিক কোষ কাকে বলা হয়, কোষ প্রকারের প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিক হচ্ছে অনুন্নত শ্রেণীতে দেখতে পাওয়া যায়, ইউক্যারিওটিক উন্নত শ্রেণীতে দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো যাদের পর্দাবৃত, প্রোক্যারিওটিক কোষে কি কোনো পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে না, একটু আগে কি বললাম, মাইটোকন্ড্রিয়া দুটো পর্দা থাকে, বাইরের পর্দা অন্তঃপর্দা, নিউক্লিয়াসের পর্দা থাকে, দুটো পর্দা থাকে, ঠিক আছে। এরকম কিন্তু কোনো পর্দাবৃত কোষ অঙ্গাণু কোথায় থাকবে না, প্রোক্যারিওটিক কোষ থাকবে না। কিন্তু ইউক্যারিওটিক কোষে পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে, ঠিক আছে। এছাড়া এদের মধ্যে নিউক্লিয়াসটা কি সুগঠিত নয়, নিউক্লিয় পর্দা থাকে না, ঠিক আছে। আর ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে
নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত, নিউক্লিয় পর্দা সব নিউক্লিয় জালিকা, নিউক্লিয় লাস, নিউক্লিয় প্লাজম সবই বর্তমান। প্রোক্যারিওটিক কোষ একবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীগুলো, ঠিক আছে, মানে যেগুলোকে মাইক্রোস্কোপে আমাদের দেখতে হয়, সেগুলো প্রোক্যারিওটিক কোষের অন্তর্গত। যেমন এই ইউক্যারিওটিক কোষে আমরা দু রকমের কোষ দেখতে পাই, ঠিক আছে। একটা হচ্ছে উদ্ভিদ কোষ, একটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। তো উদ্ভিদ কোষের মধ্যে কি কি অঙ্গাণু, একটু আগে বললাম কি কি অঙ্গাণু আছে। প্লাস্টিড আছে, যেটা প্রাণী কোষে প্লাস্টিড থাকে, প্লাস্টিড থাকে না। আর প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। সেন্ট্রোজোম কি কাজে? কোষ বিভাজনে সাহায্য করে, তাই তো। আর উদ্ভিদ কোষে প্লাস্টিড, প্রাণী কোষে সেন্ট্রোজোম। প্রাণী কোষে লাইসোজোম থাকে, যেটা উদ্ভিদ কোষে থাকে না। উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর, কোষ পর্দা উভয় বর্তমান, ঠিক আছে। প্রাণী কোষে শুধুমাত্র কোষ পর্দা বর্তমান। তাহলে এই হচ্ছে কোষের সম্বন্ধে প্রায় ডিটেলস মোটামুটি বলা হলো, ঠিক আছে। এরপর কোষের সম্বন্ধে যদি আরো কিছু লাগে, নিউক্লিয়াসের সম্বন্ধে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এগুলোর সঙ্গে আলাদা আলাদা করে যদি চ্যাপ্টার ভালোভাবে পড়াতে হয়, পরবর্তীকালে অন্যান্যভাবে আলোচনা করা হবে, ঠিক আছে। আজ মোটামুটি পুরো বিষয়টা হালকা করে দেখানো হবে।